রুনু এখন কত বড় ডাক্তার, আমায় চিঠি লেখার সময় কোথায় তার? আরে দাদা না হয় ব্যস্ত, কিন্তু বৌদি তো একটা করে চিঠি লিখতে পারে। তো যেমন কথা, বৌমাকে রোজ রোজ চিঠি লিখবে। বাবা, বড় ছেলে আর বড় বউয়ের প্রতি অন্ধ হয়ে থেকো না, পরে কষ্ট পাবে। শোন, আমি রুনুর কাছেও যাচ্ছি না, বৌমার কাছেও যাচ্ছি না, আমি যাচ্ছি আমার দিদি ভাইয়ের কাছে। ওকে আমি কতদিন দেখিনি, আমার মনটা বড় চঞ্চল হয়ে উঠেছে। হ্যাঁ বাবা, পিঙ্কির জন্য আমার মনটা মাঝে মাঝে বড় খারাপ লাগে। বাবা, বাবা তুমি 5 টাকা রাখো, পিঙ্কিকে না একটা চকলেট কিনে দেবে। হ্যাঁ, আর শোন, আমি 4-5 দিনের মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, তুই আবার দরজা খুলে হুট করে বাইরে বেরিয়ে যাস না, সাবধানে থাক। না না, তুমি নিশ্চিন্তে যাও বাবা, নিশ্চিন্তে। সাবধানে থাক। আজ আমার জন্মদিনে আসছো তো? বাহ, তোমার জন্মদিন আর আমি আসবো না? আসবে না, কিছুতেই আসবে না। দিন রাত রোগ আর রোগী নিয়ে ব্যস্ত। বাড়িতে এতগুলো গেস্ট আসবে, কোনো কাণ্ডজ্ঞান আছে তোর জামাইবাবুর? তোরও কিন্তু বড্ড বাড়াবাড়ি আছে। আমার জন্মদিনে এতগুলো লোক বলার কি দরকার ছিল? বাপ মা মরা একমাত্র বোন তুই আমার, তোর জন্য এটুকু করবো না? আমার একটি মাত্র শালিকা, ঘটা করে জন্মদিন তো করতেই হবে, তা নাহলে লোক কে বলবে কি? যাক, শালির জন্মদিনে তবু সময় মতো বাড়ি ফিরলে। এটা তুই বাজে কথা বললি দিদি, তোর জন্মদিনে জামাইবাবু বাড়ি থেকেই বেরোননি। হ্যাঁ, বলো বলো ইন্দিরা, বলো কতখানি ভালোবাসা থাকলে এরকম জিনিস হয়। ভালোবাসা না ছাই, নেহাত সেদিন জ্বর হয়েছিল। হাই, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মাসি, বাবা বললো বাবাকে ছাড়া কেক খেতে না। তোমার বাবা এখন কি করছেন? পুতুলের অপারেশন করছে। হ্যালো, নার্সিং হোম? আচ্ছা ধরুন। আরে কার টেলিফোন? নার্সিং হোম। হ্যাঁ বলুন। সে কি, অক্সিজেন দিয়েছেন? একটা কাজ করুন, একটা সার্ভিসেট দিয়ে দিন, আমি আসছি, এক্ষুনি আসছি। আমার কপালটাই এরকম, কোন অনুষ্ঠানে যদি তোমাকে পাওয়া কি যায়। করবো বলো, হার্ট পেশেন্ট সিং করছে। এনজয় ইয়ারসেলফ। চলি। আপনি কাকে খুঁজছেন? এটা রনেন ডাক্তারের বাড়ি তো? আগে হ্যাঁ, আপনি আসুন না ভেতরে। না 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 বাবা, তুমি কি বলো যে আমি রতনপুর থেকে আসছি। রতনপুর? ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি ভেতরে খবর দিচ্ছি। হাত লাগা খা। হ্যাঁ, আমি এদিকে আছি। কেমন লাগছে পাখি? বল বাবা, বল এবার তোদের কি খবর? তুমি তো খবর রাখিস না, এদিকেও আসিস। মেনে খা, হাত লাগা। এই কত আপনি? বৌমা কেমন আছো? ভালো। আপনি হঠাৎ অসময়? দিদি ভাইয়ের জন্য মনটা ছটফট করছিল, তাই চলে এলাম। আসার সময় পেলেন না? একটা খবর দিয়ে তো আসতে হয়। আসুন আমার সঙ্গে। আসুন আসুন। মেনি মেনি হ্যাপি রিটার্নস। থ্যাংক ইউ। গেস্টটা না যাওয়া পর্যন্ত এই ঘর থেকে বেরোবেন না। রাখালদা, তুমি ওনার খাবার এই ঘরে এনে দাও। কত আমার ঘরে কেন, দাদাবাবুর ঘরে নেগে বসাও। রাখালদা, আমার কথার উপর কোনো কথা বলবে না। এই গায়ের পোশাক পরে পাঠিয়ে গেলে লোকে বলবে কি? মান সম্মান বলে কিছু থাকবে? যা বলছি তাই করো। রাখাল, তুমি আমার রনেন কোথায়? দাদাবাবু, 3টে নার্সিং হোমে, ফিতে অনেক রাত্রি হবে। আমার দিদি ভাই কোথায়?
তিনি তো তার মাটির জন্মদিনের মতো ডেকে আনবো। না 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 না, খবরদার একদম ডাকবে না, বৌমা ভীষণ রাগ করবে। না না, একদম না। নিমন্ত্রিত সবাই চলে যাক, তারপর তুমি দিদিভাইকে এই দেখো, এই চকলেটটা না ওর কাকা ওর জন্য পাঠিয়েছে। সবাই যখন চলে যাবে দিদিভাইকে ডেকে দেবে, আমি ওর হাতে চকলেটটা দেবো। হায় রে অরিষ্ট, নিজের নাতনি একবার চোখে টাকা দেখবে, ভালোবেসে আদর করে হাতে তুলে কিছু দেবে, তারও জো নেই। কত আপনি বসুন, আপনার খাবারটা আমি নিয়ে আসি। কত না খেয়ে নেন। কত আমি চলি, আমার অনেক কাজ, পরে কথা হবে। আপনি খেয়ে নেন। গায়ের এই নোংরা পোশাক পরে পার্টিতে গেলে লোকে বলবে কি? মান সম্মান বলে আমাদের আর কিছু থাকবে? লজ্জা আমার মাথা কাটে যাচ্ছে। কত সাধ করে বাবা তার নাতির জন্য চকলেট এনেছিলেন, আর তুমি তাকে রাখাল দরকারে বসিয়ে রাখলে। তা কি করব? তোমার বাবা যদি নোংরা জামা কাপড় পরে এ বাড়িতে আসেন, তাকে তো ভদ্র সমাজে পরিচয় করে দেওয়া যায় না। ভদ্র সমাজ? ভুলে যেও না মন্দিরা, যে পোশাকই পরুন না কেন, উনি আমার বাবা। তুমি পারতে তোমার বাবাকে এভাবে অপমান করতে? আমার বাবার টাকার জোর ছিল, উনি জানতেন ভদ্র সমাজে কিভাবে মিশতে হয়। আমার জানা ছিল না মন্দিরা যে তোমাদের এই ভদ্র সমাজে টাকার পোশাকটাই সব, মানুষটা কিছু নয়। দিচ্ছি টাকার অহংকারে তুই জামাইবাবুর বাবাকে অপমান করলি। ইন্দিরা, তুমি ছোটর মতো থাকবে, আমাদের কথার মধ্যে কথা বলতে আসবে না। কেন চুপ করব? আমার জন্মদিনে কতগুলো অনাত্মীয় লোককে তুই মাথায় তুলে নাচলি, আর যে তোর পরম আত্মীয় সেই দেবতুল্য শিশুকে তুই বাড়ি থেকে তাড়িয়ে দিলি। কি হবে আমার এই জন্মদিনে? কি হবে এই উপহারে? গুরুজনের আশীর্বাদ থেকে যখন বঞ্চিত হলাম, তখন কিসের এই জন্মদিন? কিসের এই জন্মদিন? বাবা, তুমি? তোমার তো দাদার ওখানে কদিন থাকার কথা, এরই মধ্যে চলে এলে? না না, তুই একা এখানে থাকবি, কি খাবি না খাবি ভালো লাগছিল না, তাই চলে এলাম। তাই জন্য চলে এলে? আসল কথা বলো না, তুমি যাওয়াতে ওরা খুশি হয়নি? না 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 না, ওরা খুব যত্ন করেছে। পিঙ্কি জন্মদিন ছিল তো, ওরা আমাকে খাইয়েছে, বৌমা আমাকে নিজে কাছে বসিয়ে খাইয়েছে। বাবা, পিঙ্কিকে চকলেটটা দিয়েছিলে? হ্যাঁ, কাকা দিয়েছে বলতেই দিদি ভাইয়ের কি আনন্দ। সে বাড়ি সবাই দেখিয়ে বেড়াচ্ছে, বলছে কাকা দিয়েছে কাকা দিয়েছে। তোর তোর বৌদি তোর কথা সব জিজ্ঞেস করলে, বললে পুজোর সময় এখানে আসবে। কি
তুমি কম্পিটিশনে নাম দাও, দেখবে ঠিক জয়ী হবে। মনি, কার সঙ্গে কথা বলছিস? আমার বাবা। ও, চলো। বাবা, নয়নের সাথে কথা বলছিলাম। থাক 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 থাক, সৌভাগ্যবতী হও। তুমি কোথায় থাকো? বামুন পাড়ায়। তোমার বাবার নাম কি? শ্রী যতীন মুখোপাধ্যায়। তুমি যতীনের মেয়ে? আপনি আমার বাবাকে চেনেন? হ্যাঁ, যতীন তোমার ছেলেবেলার বন্ধু। ও। বড় হয়ে ওর জীবনধারার সঙ্গে আমার জীবনধারা মিলল না, তাই বন্ধ বিচ্ছেদ। তাও কেমন আছে? ভালো। তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো। শিল্পী মণিময় চট্টোপাধ্যায়, আপনি যেখানেই থাকুন আমাদের এই মঞ্চে এক্ষুনি চলে আসুন। আজকের এই সঙ্গীত প্রতিযোগিতার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মণিময় চ্যাটার্জি। তোমার গান শুনে আমি ভীষণ খুশি হয়েছি। আমি বাতিল হইনি, আমি কথা দিচ্ছি, বম্বে এলে আমি তোমাকে সঙ্গীত শিল্পী হিসাবে প্রতিষ্ঠিত করব। কমলা, কমলা, দিদিমণি এখনো ফেরেনি? না। যা। কোথায় যাওয়া হয়েছিল? এত রাত অব্দি কোথায় ছিলে? সোদপুরে গানের জলসায়। যাওয়ার আগে আমার পারমিশন নিয়েছিলে? না, পারমিশন চাইলে তুমি দিতে না। আর তাছাড়া ওখানে যাওয়াটা আমার খুব জরুরি ছিল। জলসায় যাওয়াটা খুব জরুরি ছিল? হ্যাঁ বাবা, ওখানে গানের কম্পিটিশন ছিল, আর আরেকজনের জেতার উপর অনেক কিছু নির্ভর করছিল। তিনি কিনি? তোমার এককালের প্রিয় বন্ধু সুধীর চ্যাটার্জির ছেলে মণি। কি? সুধীর চাটুর্যে? তুমি তাকে চিনলে কি করে? চিনি, আমি আর মণি। তুমি আর মণি কি? দেখো, সুধীর আমার শত্রু। তার ছেলের সঙ্গে তুমি মেলামেশা করো, এটা আমি মোটেই পছন্দ করি না। আজ থেকে আমার অনুমতি ছাড়া তুমি বাড়ির বাইরে এক পাও যাবে না, মনে রেখে দিও। কোথায় যাওয়া হচ্ছে? এত করে বললাম, শোনা হলো না। এবার থেকে তোমায় ঘরে তালা বন্ধ করে রাখবো। অবাধ্য ছেলে মেয়েদের কি করে শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে। বাবা, যাও ঘরে যাও। ঘরে তালা বন্ধ করে আমাকে আটকে রাখতে পারবে বাবা? তুমি কি বলছো যদিন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ঠিকই বুঝতে পেরেছো সুধীর।
তুমি আবার বুঝতে পারোনি? আজ থেকে 30 বছর আগে তোমার বাবা আমার বাবাকে ঠকিয়ে ওই বামুনপাড়ার বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করার চেষ্টা করেছিলেন। সেসব তো অনেক আগের কথা যতীন। তোমার বাবাই তো দলিল কারচুপি করে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন, আর সেসব তো চুকে বুকে গেছে। কিচ্ছু চুকে মুখে যায়নি। 30 বছর পরে তোমার ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পেছনে প্রতিশোধ নেবার জন্য। এটা তোমার ভুল ধারণা যতীন। প্রতিশোধ নেবার হলে আমি সেদিনই নিতে পারতাম, তখন আমার বয়স অল্প ছিল, রক্ত গরম ছিল। আজ আজ এই পাকা চুল নিয়ে চুলে পাকা বুদ্ধি খেলছে। তুমি বেশ ভালো করেই জানো সুধীর যে নয়ন আমার একমাত্র সন্তান, আর তার সঙ্গে তোমার ছেলের বিয়ে হলে আমার সমস্ত সম্পত্তিটা সে পাবে, মায় আমার বাড়ি পর্যন্ত। কিন্তু সেটা আমি কিছুতেই হতে দেবো না। আমি একজন গরিব স্কুল মাস্টার, রিটায়ার করে নিজের সংসারে নিজের ঘরে আমি শান্তিতে কাটাবার চেষ্টা করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে যে আমার এই শান্তির মধ্যে অশান্তি এনে দেবে, সেটা আমি কিছু সহ্য করবো না। কি করবে তুমি? আর 5টা ভদ্রলোক যা করে, চাকর ডেকে বাইরে যাবার পথটা দেখিয়ে দেয়। আমি তারা গরিব মাস্টার, আমার তো আর চাকর নেই, তাই আমি তোমার হাত জোর করে বলছি তুমি দয়া করে বাড়িতে বেরিয়ে যাও। আচ্ছা, আমি যাচ্ছি, কিন্তু এর প্রতিশোধ আমি নেব। নয়ন, 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 কে কে তুমি? নয়ন। জলসা থেকে ফেরার পর বাবা আমাকে বেরোতে দিচ্ছে না, তালা দিয়ে রেখেছে। আমি জানতাম তোমার বাবা রাজি হবেন না। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে আমার বাবার রাজি হওয়া না হওয়ার উপর কিছু নির্ভর করে মনি। না না নয়ন, না না। ওসব বাজে তক করার, হতে পারি কম্পাউন্ডার, কিন্তু তোদের ওই ডাক্তারদের চেয়ে কম জানি না, বুঝলি? তা বটে, মেয়েদের টেম্পারেচার দেখার ব্যাপারে বড় বড় ডাক্তাররাও তোমার কাছে হার মেনে যাবে। শোন, ওই 100-200 টাকা নিয়ে ফাংশনে চেল্লাতে চেল্লাতে গলার তো একদম 12টা বাজছিস। অত রাত জেগে ফাংশন করলে গলা কি থাকবে? গান না গাইলে সংসারটা চলবে কি করে? হ্যাঁ, আরে বাবা, সংসারটা যাতে ভালো করে চলে সে কথাই তো বলতে চাইছি। তোকে যে বাপি লাহিড়ী বম্বে যেতে বললো, তার কি করলি? যাবো বললি কি যাওয়া যায়? বম্বে যাওয়া আসা, থাকা খাওয়া কত টাকা দরকার জানো? মিনিমাম 5,000 টাকা। এবং সে টাকা উনি কারোর কাছ থেকে হাত পেতে নেবেন না। আমি বললাম আমার গয়নাগুলো বিক্রি করে দাও, 5,000 টাকা হয়ে যাবে। না, সেটা হয় না। কেন হয় না? সংসারের দরকারে, তোমার প্রয়োজনে আমি গয়নাগুলো কি বাক্সে বন্ধ করে রাখবো? শোনো নয়ন, এ ব্যাপারে আমিও খুব কনজারভেটিভ। বউয়ের গয়না। কারেক্ট জীবনদা, তোমার সঙ্গে আমি একমত। আমি বলি কি মনি, তুই একবার কলকাতায় রুনুর কাছে যা, তোকে তো খুব ভালোবাসে, দেখবি তোর সব মুশকিল আসান হয়ে যাবে। যদি না দেয়? দেবে না মানে? ও তো তোর দাদা। বম্বে যাবে গান গাইতে? তো হঠাৎ কলকাতা ছেড়ে বম্বে কেন? না মানে সুরকার বাপি লাহিড়ী আমার গান শুনেছিলেন কিছুদিন আগে। তার এত ভালো লাগলো যে বম্বে চলে আসতে বলেছেন? হ্যাঁ। আর গান গাইয়ে তোমাকে কিশোর কুমার করে দেবেন? সত্যি তোমরা গায়ের লোকেরা এত বোকাতে কি করে হও? বোকা নয় দিদি, বলে সরল হয়। শহুরে মানুষের মনে এত প্যাচ, সেটা মনিদা বুঝবে কি করে? নাও মনিদা, এটা খেয়ে নাও। না, আমি খাবো না। কেন? আমি আবার কি দোষ করলাম? আমার বিয়েতে যাওনি কেন?
মনিদা, কর্তার ইচ্ছে কর্ম। জামাইবাবু গেলেন ভেলোরে একজন রুগীর ব্রেন টিউমার অপারেশন করতে। দিদি বলল, চল আমরাও যাব। ব্যাস 10 দিন ধরে মনির আনন্দে ইডলি দোসা খেয়ে এলাম। জানো তো কাকু, ম্যাকডাজে আমরা রোজ সমুদ্রে চান করতাম। তাই নাকি? ওই তো বাবা এসে গেছে। বাবা, কাকু আমার জন্য ক্যাডবেরি কিনে এনেছে। তাই নাকি? হ্যাঁ, এই তো খাচ্ছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। মনি, আই এম রিয়েলি সরি। ইন্দিরা তো ফোন করেছিল তুই এসছিস বলে। আয় পিঙ্কি, আমরা অন্য ঘরে যাই। আরে বস বস বস। হ্যাঁ, এত রুগীর চাপ তখন থেকে চেষ্টা করছি, সময়ই পাচ্ছি না। আরে বাবা কেমন আছে? ভালো, বৌমা, বাচ্চা? ভালো, সবাই ভালো আছেন। খুব ভালো। তুই কি করছিস আজকাল? করছে নয়, করবে। মনি বম্বে যাবে সিনেমায় প্লেব্যাক করতে। তাই নাকি? আরে তাহলে তো খুব ভালো। আমি সবাইকে ডেকে বলবো, এই যে গানটা শুনছো এটা আমার ভাই গেয়েছে। গাছে না উঠতেই এক কাঁদি। আগে বম্বে যাক। যাক মানে? এই তো বলে বোম্বে যাচ্ছে। তুমি টাকা দিলে তবে যাবে। এই কথাটা আগে বলবে তো। এই কত টাকা লাগবে? 1005 টাকা। 5000 টাকা? এত কিন্তু কিন্তু করছিস কেন? এই মন্দিরা, টাকাটা বের করে দাও। অত টাকা আমি কোথায় পাবো? কোথায় পাবো মানে? আরে কালই তুমি 10,000 টাকা এনে দিয়েছি, তার থেকে দিয়ে দাও। ও টাকা খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? হ্যাঁ, শাকরার দোকানে অনেক টাকা বাকি ছিল, কালই শোধ করে দিয়েছি। ও, তাহলে তাহলে তুই একটা কাজ কর, তুই একটা দিন অপেক্ষা কর, টাকাটা আমি দিচ্ছি। থাক দাদা, তোমাকে আর কষ্ট করে আমার জন্য টাকার জোগাড় করতে হবে না। আমার গায়ক হওয়ার চেয়ে বৌদির শাড়ি আর গয়নার প্রয়োজনটা অনেক বেশি। মনি, মনি তুই আমাকে ভুল বুঝছিস। হ্যাঁ দাদা, ভুলটা আমার। না জেনে না বুঝে ছোট ভাই হয়ে আবদার করতে এসেছিলাম, কিন্তু আমি জানতাম না এসব আবদার পৃথিবীতে অচল হয়ে গেছে। বৃষ্টিই তার কুলোপানা চক্কর। উনি বম্বে যাবেন ফুর্তি করতে, আর টাকা দেবো আমরা। মন্দিরা, টাকাটা নাও। না, তোমার গয়না বিক্রি টাকা আমি নিতে পারবো না। আমার জোর করো না নয়ন। জীবেনদা, আপনি একটু বুঝিয়ে বলুন না। শোন মনি, গয়নার বিক্রি ব্যাপারটা তোর চেয়ে আমারও কম আপত্তি নেই, কিন্তু একবারও ভেবে দেখেছিস টাকাটা কোত্থেকে আসবে? আমারও এমন সামর্থ্য নেই যে তোকে বম্বে পাঠাবো রে। আরে বম্বে নয় নাই গেলাম। তাই কখনো হয়? অত বড় একজন সুরকার এত ভালো একটা অফার দিয়ে গেলেন। না না, বম্বে তোমাকে যেতেই হবে। নাও ধরো। কিন্তু তোমার হাত যে খালি হয়ে গেল নয়ন। খালি হয়ে যাবে কেন? তুমি তো আছো, আবার আমার সব ভরিয়ে দেবে। না, এ হতে পারে না, এ হতে পারে না। না, তুমি বিশ্বাস করো, ও বেঁচে আছে। তুমি বিশ্বাস করো, ওর জীবনে এই তো সবে শুরু।
এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে? না না না, এটা ভুল খবর। ও, আমি আমি জানি ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। এটাই এটাই সত্যি বৌমা, ও নেই। না, আমার কথা বলবেন না বাবা, আমার কথা বলবেন না। ও আছে, ও আছে, আপনি বিশ্বাস করুন, আপনি বিশ্বাস করুন, ও আছে, ও আছে বাবা, বিশ্বাস করুন আপনি, ও আছে। ও নেই, নেই মা, নেই, নেই, নেই মা, কপাল, আমার কপাল। না